স্যার দেখা যাচ্ছে। So, good morning. As per our plan, we will start the discussion regarding dynamics of production possibility frontier. আমরা last ক্লাসে production possibility frontier কনসেপ্টটা নিয়ে কথা বলেছিলাম। production possibility frontierটা কি, এটা আসলে আমাদেরকে কি ইন্ডিকেট করার চেষ্টা করে, এক্সাম্পলও দেখার চেষ্টা করেছিলাম আমরা একটা, তার সাথে সাথে আবার পিপিএফ কে আমরা ড্র করার চেষ্টা করেছিলাম। কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দেখার চেষ্টা করেছিলাম এবং এট দ্য এন্ড অফ দি ক্লাস আমরা বলেছিলাম যে ইকোনমিক্স এর দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা পিপিএফ কে ইউজ করে এক্সপ্লেইন করতে পারি। সেই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। এর মধ্যে একটা হচ্ছে অপরচুনিটি কস্ট এন্ড দ্য আদার ওয়ান ইজ জিডিপি অর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই দুটো জিনিসের কনসেপ্ট আমরা পিপিএফ কে ব্যবহার করে প্রেজেন্ট করতে পারি। সো এখানে তুমি আসলে জিডিপি না বলে তুমি এই কথাটাও এখানে বলতে পারো ইকোনমিক গ্রোথ। সো ইকোনমিক গ্রোথের কথা আমরা বলতে পারি। সো বেসিক্যালি ইকোনমিক গ্রোথটাই আসলে মেজার করা হয় জিডিপি গ্রোথ দিয়ে। সো এই দুটো জিনিস নিয়ে আসলে আমরা আজকে ডিসকাস করতে চাই। সো লেটস ফার্স্ট স্টার্ট উইথ দ্য অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা নিয়ে আসলে শুরু করি আমরা। কিন্তু তার আগে টপিকটাকে যেহেতু আমরা বলছি যে ডায়নামিক্স অফ পিপিএফ, সো হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি মিন বাই ডায়নামিক্স? ডায়নামিক্স বলতে আসলে কি ইন্ডিকেট করছে এখানে? তারপর আমরা আমাদের ডিটেইল ডিসকাশনে যাব। লেটস ট্রাই টু এট ফার্স্ট ফিল হোয়াট ডু ইউ মিন বাই ডায়নামিক্স অফ পিপিএফ। সো পিপিএফটাকে আমরা ড্র করেছিলাম যখন, ইট ওয়াজ লাইক দিস, এরকম ছিল। Y on the vertical axis, X on the horizontal axis, and the curve was like this. এরকম একটা কার্ভ হয়তো ছিল আমাদের পিপিএফ। So when you say dynamics, what do you mean by dynamics? Dynamics বলতে আমরা আসলে কি ইন্ডিকেট করি এখানে? সো তুমি একটা গ্রাফ দেখতে পাচ্ছ স্ক্রিনে। যখন তুমি ডায়নামিক্স অফ দিস পার্টিকুলার ফিগার ইন্ডিকেট করো, অ্যাকচুয়ালি তুমি আসলে জানতে চাও what kind of changes you can expect in this graph and how those change can actually takes place can take place. চেঞ্জগুলি কি কি রকমের হতে পারে এবং চেঞ্জগুলি হওয়ার প্রসেসটা কি সেটা আসলে আমরা জানার চেষ্টা করি আমরা বাই দি টার্ম ডায়নামিক্স। নাও আমরা ২ টা টার্মের কথা সবসময় মনে রাখবো এই গ্রাফ অ্যানালিসিস করার ক্ষেত্রে, এবং এই ২ টা টার্ম আমাদের যে সাকসেসিভ ক্লাসগুলি আসছে সামনে, প্রত্যেকটা ক্লাসেই হয়তো আমরা এই টার্ম ২ টাকে ব্যবহার করব। সো অ্যাজ অলওয়েজ তুমি যখন কোনো গ্রাফের ডায়নামিক্স নিয়ে কথা বলবে, সবসময় হয়তো এই ২ টা টার্ম ঘুরে ফিরে সবসময় তোমার কাছে আসবে। ঠিক আছে? একটা হচ্ছে, ফর এক্সাম্পল, এখানে আমাদের ৬ টা কম্বিনেশন ছিল। সো স্টার্টিং ফ্রম পয়েন্ট এ, এখান থেকে শুরু করে একেবারে এখানে আমাদের আরেকটা এক্সট্রিম পয়েন্ট ছিল এফ, আর মাঝখানে বেশ কিছু ইন্টারমিডিয়েট পয়েন্ট ছিল। ফর এক্সাম্পল বি, সি, ডি, ই, এরকম কিছু ইন্টারমিডিয়েট পয়েন্ট এখানে আমাদের ছিল। তো তুমি খেয়াল করে দেখো, আমি এই ৬ টা পয়েন্ট থেকে যেকোনো পয়েন্টকে আমি কি করতে পারি? চুজ করতে পারি আমার প্রোডাকশন পয়েন্ট হিসাবে। সো ফর এক্সাম্পল, কান্ট্রিটা যদি প্রথমে সি পয়েন্টকে চুজ করে, অ্যান্ড ইফ দ্য কান্ট্রি ইজ প্রোডিউসিং লেটস সে y1 amount of y and x1 amount of x, so that could be a production combination for the particular country. But if the country thinks that C is not going to be good, so rather the country wants to increase the production of X. কান্ট্রি এক্স এর প্রোডাকশনটাকে হয়তো বাড়াতে চায়। সো এক্স এর প্রোডাকশন যদি কান্ট্রিটাকে বাড়াতে চায়, দিস পার্টিকুলার কান্ট্রি হ্যাজ টু চুজ অ্যানাদার পয়েন্ট। কান্ট্রিটাকে হয়তো অন্য একটা পয়েন্ট চুজ করতে হবে ইনস্টেড অফ সি। এবং সেই পয়েন্টটা কেমন হবে? অফকোর্স দ্যাট পয়েন্ট ক্যানট বি টু দ্য লেফট অফ সি। লেফট সাইডের কোনো পয়েন্ট হলে কান্ট্রিটা যে উদ্দেশ্যে এই চেঞ্জটা করতে চাচ্ছে সেই উদ্দেশ্যটা সাকসেসফুল হবে না, বিকজ দ্য পারপাস অফ দ্য কান্ট্রি ইজ টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ এক্স। সো অবভিয়াসলি দ্য কান্ট্রি হ্যাজ টু চুজ আ পয়েন্ট হুইচ ইজ টু দ্য রাইট অফ সি, যেই পয়েন্টটা সি এর ডান দিকে আছে। ফর এক্সাম্পল, দ্য কান্ট্রি হ্যাজ ডিসাইডেড, লেটস সে, to choose at point, decided to produce at point B. So কান্ট্রিটা যদি B পয়েন্টে প্রডিউস করার ডিসিশন নেয়, in that case you can see that at point B clearly the production of X is larger from the previous case. So আগে তুমি x1 ইউনিট প্রডিউস করতে, এখন তুমি x2 ইউনিট প্রডিউস করছো, and at point B the production of y2 is smaller than previous. আগে y1 প্রডিউস করতে, এখন তুমি y2 প্রডিউস করছো। So here you can see a change in the bundle. তুমি বান্ডেলে একটা চেঞ্জ দেখতে পাচ্ছ। at point C তোমার প্রোডাকশন ছিল x1 and y1, and at point B তোমার প্রোডাকশন বান্ডেল হচ্ছে x2 এবং y2।
and these two production bundle are not same, they have changed, they have difference among each other, এবং সেই ডিফারেন্সটা কি, at point B the production of X is larger than point C and the production of Y is smaller than point C. সো এখানেও একটা চেঞ্জ আসছে, এখানেও তোমার প্রোডাকশন পয়েন্টটা পরিবর্তন করার কারণে তোমার প্রোডাকশন বান্ডেলটা পরিবর্তন হয়েছে, এবং গ্রাফিক্যালি তুমি প্রথমে পয়েন্ট সি তে ছিলে, এখন তুমি তোমার প্লেস চেঞ্জ করে তুমি চলে আসছো কোথায়, পয়েন্ট বি তে। এই পরিবর্তনটাকে উই ইউজুয়ালি কল ইট মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডাইনামিক্স, উই কল ইট মুভমেন্ট অ্যালং দি কার্ভ। তার মানে যে কার্ভটা আমি ড্র করেছি বা যে গ্রাফটা আমি ড্র করেছি, সেই গ্রাফটাকে ইটসেলফ আমি চেঞ্জ না করে আমি আমার প্লেস চেঞ্জ করেছি। আই ওয়াজ ইনিশিয়ালি ইন ওয়ান পয়েন্ট, দেন as I have changed the coordinate, as I have changed the combination, I have moved from one point to the other. So this is one kind of dynamics which we called movement along the curve. One thing. Another thing or another change can take place. For example, আমি along the curve কোনো combination কে choose না করে, if I would like to produce somewhere outside the production possibility frontier, of course those points are unattainable. আমরা last class থেকে এটা মনে করতে পারছি যে পয়েন্টগুলি unattainable, but even then let's say আমি হয়তো produce করতে চাই for example at point M. So অথবা আমি হয়তো produce করলাম for example at point N. So if you produce in such points, obviously your PPF is going to be a new one. তোমার একটা নতুন PPF হয়তো দরকার, যে PPF টা it will change its position and it will be shifted to the right. এটা হয়তো ডান দিকে সরে যাবে এবং এটা পজিশন চেঞ্জ করবে। অথবা তুমি যদি n point produce করো, again the initial black PPF is going to be changed its position and you are going to have a new position which is drawn by using green color, and your PPF has been shifted to the left. So this is another kind of change or another kind of dynamics in the graph, যেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে shift of the curve. তাহলে তুমি যে কোনো একটা গ্রাফের ডায়নামিক্স যদি তুমি দেখতে চাও, সেই গ্রাফটার ডায়নামিক্সটাকে তুমি দুইটা ভাবে দেখতে পারো। একটা হচ্ছে আমি একই গ্রাফের উপর বা একই কার্ভের উপরে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে আমি আমার প্লেস চেঞ্জ করতে পারি, which we call movement along the curve. আরেকটা ডায়নামিক্স হচ্ছে আমি নতুন করে আরেকটা গ্রাফ ড্র করতে পারি, either to the right of the initial one or to the left of the initial one, যেটাকে আমরা বলছি shift of the curve. So এই দুইটা টেকনিক্যাল টার্ম we will be using it in our successive classes. Please go ahead. কেউ কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছ? Any questions? So probably কারো মাইক অন ছিল ভুলে। আমি কি বোঝাতে পেরেছি কথা দুটো? খুব ইম্পর্টেন্ট, আমরা রেগুলারলি ক্লাসে ব্যবহার করব। জি স্যার, বুঝতে পেরেছি। Any questions from anybody? কারো কোনো কনফিউশন আছে? Perfect. Okay, so let's try to apply this concept to the dynamics of PPF. তাহলে আমরা বলেছি যে dynamics of PPF টাকে ব্যবহার করে আমরা ইকোনমিক্স এর দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট এক্সপ্লেইন করতে চাই। One is opportunity cost and the other one is economic growth, which is measured by the growth of GDP or growth of gross domestic product. Now let's first start with the opportunity cost. What do we mean by opportunity cost? Opportunity cost বলতে আসলে আমরা কি ইন্ডিকেট করি? So opportunity cost কে তুমি যদি ডিফাইন করতে চাও ইন সিম্পল টার্ম অর একটা সেন্টেন্সে তুমি যদি অপরচুনিটি কস্ট কে ডিফাইন করতে চাও, ডেফিনেশনটা উড বি লাইক দিস: ইটস দি নেক্সট বেস্ট অল্টারনেটিভ হুইচ ইজ ফরগন। যেই অল্টারনেটিভটা নেক্সট বেস্ট অপশন অল্টারনেটিভটা তুমি স্যাক্রিফাইস করেছো, দ্যাট ইজ দ্য অপরচুনিটি কস্ট। সো নেক্সট বেস্ট alternative which is sacrificed by a person, that is the opportunity cost. বাংলায় যেটাকে আমরা বলি সুযোগ ব্যয়। ফর এক্সাম্পল, আমরা এখন আমাদের ক্লাসে অলমোস্ট পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, লেট মি চেক, we can see a total of 29 participants in our class. So obviously class size এই 28 29 বা 29 বা 30 জন না, নিশ্চয়ই it would be around 100. So we have 70 people, আমাদের প্রায় 70 জনের মতো হয়তো স্টুডেন্ট আছেন বা পার্টিসিপেন্ট আছেন যারা ক্লাসে পার্টিসিপেট করেননি, কিন্তু তুমি পার্টিসিপেট করেছো। এই 30 পিপল যে ক্লাসে পার্টিসিপেট করেছে, তোমার অপরচুনিটি কস্ট কি, নেক্সট বেস্ট অল্টারনেটিভ তুমি স্যাক্রিফাইস করেছো কি? প্রথমত স্যার এত সকালবেলা শীতের দিন ক্লাস দিয়েছেন, যদি আমাকে ক্লাস না করতে হতো তাহলে আমি আরামসে ঘুমাতে পারতাম। সো ইউ হ্যাভ স্যাক্রিফাইসড ইউর স্লিপ, তুমি তোমার ঘুমকে স্যাক্রিফাইস করেছো। যদি সেটা তোমার বেস্ট অপশন হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে এই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে তোমার আসলে
ঘুমটাকে স্যাক্রিফাইস করা। অন্যদিকে যে ৭০ জন ক্লাসে আসলেন না, তারা ঘুমটাকে চুজ করেছেন। সো ঘুমের টাইমটাতে যেহেতু ক্লাসটা চলছে, যদি তাদের জন্য ইনভার্টেড কমার ভেতরে ক্লাস নেক্সট বেস্ট অপশন হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি তাদের জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে বাঙ্কিং দ্য ক্লাস অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম গোয়িং ফর স্লিপ। ঠিক আছে? বুঝাতে পারছি অপরচুনিটি কস্টের আইডিয়াটা? জি স্যার। তাহলে যদি তাই হয়, তুমি দেখো আমরা আমাদের রিসোর্স লিমিটেশনের কারণে পিপিএফ এর ডেটা এক্সাম্পলটার কথা একটু মনে করো, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। সিন্স উই হ্যাড রিসোর্স লিমিটেশন, হ্যাভ উই বিন এবল টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ টু কমোডিটিস টুগেদার? আমরা কি দুইটা কমোডিটির প্রোডাকশনকে একসাথে বাড়াতে পারতাম? উই হ্যাড রিসোর্স লিমিটেশন এন্ড No, sir. আমি যদি একটা সার্টেন টাইম পিরিয়ড একটা কান্ট্রির প্রোডাকশন কম্বিনেশনের কথা বলি, প্রোডাকশন পসিবিলিটির কথা বলি, সিন্স উই হ্যাভ রিসোর্স লিমিটেশন, উই হ্যাড টু মেক সাম চয়েস। এন্ড ইফ উই ওয়ান্ট টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ বাটার, উই কুড সি দ্যাট উই হ্যাড টু স্যাক্রিফাইস দ্য প্রোডাকশন অফ গান। আমাদেরকে গানের প্রোডাকশন হয়তো স্যাক্রিফাইস করতে হচ্ছে। তার মানে সিন্স ইউ আর গোইং টু মেক চয়েস, তুমি যেহেতু করছো, সাম ট্রেড অফ, দুইটা কারণ বলেছি। তুমি যেহেতু you are making some choice, since you are making some choice, যেহেতু তুমি choice make করছো, sorry, let me change the color. Since you are making some choice, first of all, choice কেন করতে হচ্ছে আমাকে? Because I don't have enough resources. আমার রিসোর্স নাই এবং আমি ইচ্ছামতো সবকিছু খরচ করতে পারি না এখানে। So since we have to make some choice, যেহেতু আমাদেরকে কিছু চয়েস মেক করতে হয়, so of course we have to face some trade off. আমাদেরকে কিছু ট্রেড অফ ফেস করতে হয়। কি ট্রেড অফ? ফার্স্ট এখানের যে এক্সাম্পল ছিল, সেই এক্সাম্পলের ট্রেড অফ হচ্ছে, ইফ উই ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ বাটার, উই হ্যাভ টু স্যাক্রিফাইস দ্য প্রোডাকশন অফ গান। আমি যদি বাটারের প্রোডাকশন বাড়াই, তাহলে আমাকে গানের প্রোডাকশন স্যাক্রিফাইস করতে হয়। সো সিন্স দিস কান্ট্রি ক্যান পার্টিকুলারলি প্রডিউস অনলি দিস টু প্রোডাক্ট, বাটার এন্ড গান, যেহেতু এই দেশটা শুধুমাত্র দুইটা প্রোডাক্টই প্রডিউস করছে, তার যেহেতু আর কোনো অপশন নাই, সো ইফ দিস পার্টিকুলার কান্ট্রি চুজেস the opportunity of increasing the production of butter, that particular country has to sacrifice the production of gun. So obviously তাহলে butter production বাড়ানোর opportunity cost কি? যতটুকু gun production সে sacrifice করছে, that is basically the opportunity cost for the particular country. আমি কি আইডিয়াটা বোঝাতে পেরেছি? সবাইকে একটু কনফিডেন্টলি বলো, জিনিসগুলো মুখস্থ কনসেপ্টটা গ্রাস্প করা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বুঝাতে পেরেছি আইডিয়াটা সবাইকে? স্যার প্লিজ। বিষয়টা হচ্ছে এরকম নাকি যে হচ্ছে ধরেন একটা প্রোডাকশন বাড়াইতে গেলে হচ্ছে মানে ওইটার জন্য অন্য একটাকে আমার অবশ্যই হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে এবং হচ্ছে ওইটার মানে প্রোডাকশনটা কমায় নিয়ে আসতে হবে, একসাথে দুইটা হচ্ছে পসিবল না। ইয়েস, ইয়েস। এবং কেন পসিবল না? রিসোর্স লিমিটেড। রিসোর্স লিমিটেশনের কারণে। সো রিসোর্স লিমিটেশনের কারণে আমি একই সাথে দুইটা প্রোডাক্টের প্রোডাকশন কিন্তু বাড়াতে পারছি না। আমি যেকোনো একটা প্রোডাক্টের প্রোডাকশন হয়তো বাড়াই এবং সেই একটা প্রোডাক্টের প্রোডাকশন বাড়াতে গিয়ে আমাকে রিসোর্স রিঅ্যালোকেশন করতে হয় এবং রিসোর্স রিঅ্যালোকেশনের কারণে উই হ্যাভ টু ফেস সাম ট্রেড অফ। আরেকটা প্রোডাক্টের প্রোডাকশনকে হয়তো আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। যেই অ্যামাউন্ট আমি স্যাক্রিফাইস করছি, দ্যাটস দ্য অপরচুনিটি কস্ট। So the idea of opportunity cost is next best alternative which is sacrificed. So এখানে তোমার বেস্ট অল্টারনেটিভ ছিল গান এবং বাটার প্রোডাকশন। একটা প্রোডাকশন বাড়াতে গেলে আরেকটা প্রোডাকশন তোমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। সো তোমার যেহেতু মাত্র দুইটা প্রোডাক্টই তুমি প্রডিউস করতে পারো, সো the second production, the production of the second commodity that you are going to sacrifice is basically the opportunity cost for the production of the first commodity. বুঝতে পেরেছি কথাটা? Any question? Any question? Perfect. Okay. স্যার অ্যাকচুয়ালি একটা কোশ্চেন ছিল বলো। স্যার একটা কান্ট্রি তো শুধুমাত্র দুইটা ক্ষেত্রে মানে আর কি উন্নত নাও হইতে পারে, ও তো আরো অনেকগুলো মানে আর কি সেক্টরে মানে উন্নত হইতে পারে, তো ওই ক্ষেত্রে আমরা দুইটা কি করে চুজ করব? ওকে স্যার, তুমি কি আমাদের গত ক্লাসটা করেছিলে? হ্যাঁ স্যার করছিলাম। আমরা মনে হয় শুরু করেছিলাম ডিসকাশনটা এইভাবে, লেটস এজিউম দেয়ার ইজ এ কান্ট্রি who actually have some productive activity only in two product. আমরা এমন একটা হাইপোথেটিক্যাল কান্ট্রির কথা বলছি যে কান্ট্রিটা শুধুমাত্র দুইটা প্রোডাক্টের প্রোডাকশনের কথা বলছি, সে অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো জায়গায় সে ইনভেস্ট করছে না। সো সে তার সব রিসোর্স গুলিকে শুধু এই দুইটা প্রোডাক্ট গান এবং বাটারের পেছনে সে খরচ করছে। আদারওয়াইজ if you there are some infinite number of products in our practical life, so if you use all these things, of course you cannot formulate the idea. তুমি সেই আইডিয়াটাকে ফর্মুলেট করতে পারবে না। তুমি ডেফিনেটলি এখন দেখবে
দেখতে পাবা, কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পাবা ইকোনমিক গ্রোথ যে আমরা মেজার করি, ডেফিনেটলি when you measure the economic growth, when you measure GDP, it's not only gun and butter. এটা অবশ্যই gun and butter না, there are hundreds of different products that we use in our day-to-day life, তাই না? But obviously if you want to understand, if you want to visualize the concept, so you need to make it simple. তোমাকে হয়তো simple করতে হবে. So by using only these two products, we can simplify the idea, we can present it properly, and of course in practical life that is a lot more complicated when you apply it. বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝছি। Clear. Right. Thank you, sir. It's only because of our simplicity, nothing else. So obviously, for example, এখানে যদি তিনটা product থাকতো, let's say since you people are from Tripoli, let's say if you have 3 products in this particular example, which is pretty much possible. So in that case, would you be able to present it with this 2-dimensional figure? So No, let's say sir. we are producing gun, butter, and for example, আমরা gun produce করছি, butter produce করছি, and আমরা pizza produce করছি, let's say. So we have 3 different products, and I would like to show the PPF with the 3 products. Would you be able to present it in this simple manner? No, sir. So we have height here, width here. আরেকটা ডাইমেনশন আমাদের মিস হয়ে যাবে এখানে, so we need to draw in that case 3-dimensional figure, তাই না? Yes, sir. Yes, so that's going to be a lot more complicated to visualize. Okay, বুঝতে পেরেছি কথাটা? Fine. So should I move ahead? আমি সামনের দিকে যাব? Yes, sir. ওকে, তাহলে আমরা চলো যেটা করি, অপরচুনিটি কস্টের আইডিয়াটা বুঝতে পেরেছি। আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটা থেকে আমরা অপরচুনিটি কস্টটাকে ক্যালকুলেট করতে চাই, এবং সেটার সাথে গ্রাফের রিলেশনটা কি এবং কেন ক্লাসের শুরুতে এই মুভমেন্টটা শিফটের কথা বলেছিলাম সেটাকে একটু আমরা বোঝার চেষ্টা করতে চাই, ঠিক আছে? সো আমরা যে এক্সাম্পলটা গত ক্লাসে দিয়েছিলাম, উই হ্যাড সাম কম্বিনেশনস, আমাদের কিছু প্রোডাকশন কম্বিনেশন ছিল, একটু মনে করে দেখো, এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ, দিস ওয়ার দ্য প্রোডাকশন কম্বিনেশনস, and then we had 2 products, one was butter and the other one was gun. আমরা বাটারকে যেহেতু আমরা ভার্টিক্যাল এক্সিসে লিখেছিলাম, সো বাটার ক্যান বি ট্রিটেড অ্যাজ ওয়াই, আর গানকে যেহেতু আমরা হরাইজন্টাল এক্সিসে লিখেছিলাম, ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ এক্স। সো কম্বিনেশন গুলি কি ছিল? আমাদের ফার্স্ট কম্বিনেশন ছিল 0-15, দেন ইট ওয়াজ 1-14, দেন ইট ওয়াজ 2-12, দেন ইট ওয়াজ 3-9, then it was 4-5, and then it was 5-0. So these were the combinations that we have seen in the last class. So now আমি যেটা করতে চাই, আমি এখান থেকে অপরচুনিটি কস্টকে ক্যালকুলেট করতে চাই। আমার কাজ হচ্ছে we are asked to calculate the opportunity cost from this particular PPF example and find out the implication for the graph. গ্রাফের জন্য এটার ইমপ্লিকেশন কি সেটা খুঁজে বের করা প্রয়োজন। Now when you find out cost as an economist, আমরা অলওয়েজ এই কস্ট গুলিকে পার ইউনিট সেন্সে ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে? সো যখন তুমি পার ইউনিট সেন্সে কস্ট গুলিকে ক্যালকুলেট করতে চাও, তুমি হয়তো জানার চেষ্টা করছো যে 1 ইউনিট এক্সট্রা বাটার প্রোডাকশন করার জন্য আমাকে কতটুকু পরিমাণ গান স্যাক্রিফাইস করতে হয়, অথবা আদার ওয়ে অ্যারাউন্ড। সো অলওয়েজ আমি প্রতি ইউনিট প্রোডাকশনে আমার কস্ট কত, অপরচুনিটি কস্ট কত, সেটা আমরা সাধারণত খুঁজে বের করতে চাই। তো খেয়াল করে দেখো, আমরা সবাই মোটামুটি যেহেতু ট্রিপলির স্টুডেন্ট, আমরা সবাই এই শব্দটার সাথে বেশ পরিচিত হওয়ার কথা, SLOP, স্লোপ। শুনেছি এই শব্দটা কখনো আমরা? জি স্যার, গ্রেডিয়েন্ট। স্লোপ জিনিসটা কি? গ্রেডিয়েন্ট। ওকে, ফ্যান্টাস্টিক টার্ম, গ্রেডিয়েন্ট। সো হোয়াট ডাজ গ্রেডিয়েন্ট ডু? গ্রেডিয়েন্ট কি কাজ করে? স্যার, দুইটা ভ্যারিয়েবলের ভিতরে ওদের রেট অফ চেঞ্জটা শো করে। এক্সিলেন্ট। দুইটা ভ্যারিয়েবলের ভিতরে তাদের রেট অফ চেঞ্জটা শো করে, এবং যখন তুমি সেই রেট অফ চেঞ্জটাকে আসলে আমরা বিভিন্নভাবে দেখতে পারি, আমরা যখন রেট অফ চেঞ্জটাকে ইউনিটারি নেই, তখন আমরা সেটাকে সাধারণত হয়তো ডেল্টা দিয়ে প্রেজেন্ট করি। ফর এক্সাম্পল, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, দিস ইজ অলসো গ্রেডিয়েন্ট। অ্যাজ ওয়েল এজ যখন তুমি এই চেঞ্জটাকে লিমিট ফর্মে নিয়ে যাও, ইন দ্যাট কেস ইউ রাইট ইট উইথ দ্য ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। মনে পড়ছে কথাগুলি? ঠিক আছে তো আমার কথাগুলো? ধরো ফাংশনটা হচ্ছে এরকম,
the function is, for example, the function is y equal to f of x. So y is the dependent variable, x is the independent variable. So আমি y এর rate of change জানতে চাই due to rate of change in x, অর্থাৎ dependent variable এর rate of change জানতে চাই with respect to the rate of change in independent variable. So you can find out the rate of change using this formula, delta y divided by delta x, which indicates the unitary change. And under the limit, if you consider the change tends to infinitesimal, in that case your this gradient change, the formula of this gradient is going to be changed for you, and that is going to be expressed with the differential calculus, which is dy divided by dx. Fine. তাহলে তুমি খেয়াল করে দেখো এই স্লোপের আইডিয়াটার সাথে আমরা এখানে যেটা করার চেষ্টা করছি সেটার মনে হয় কোথাও না কোথাও একটা ছোটখাটো মিল আছে। তুমি অপরচুনিটি কস্টকে ডিফাইন করেছো কিভাবে? নেক্সট বেস্ট অল্টারনেটিভ which is sacrificed. সো বাটার এবং গান একে অপরের অল্টারনেটিভ, কান্ট্রিটা অন্য কোথাও ইনভেস্ট করছে না, অনলি দুইটা প্রোডাক্টে সে ইনভেস্ট করছে। তাহলে বাটারের প্রোডাকশন বাড়ানোর কারণে বেস্ট অল্টারনেটিভ হিসেবে গানের প্রোডাকশন কতটুকু আমি স্যাক্রিফাইস করছি, দ্যাটস গোইং টু বি মাই অপরচুনিটি কস্ট। পারফেক্ট। তারপরে আমরা কি বলেছি যে অপরচুনিটি কস্টের আইডিয়াটাকে আমরা সাধারণত ইউনিটারি সেন্সে মেজার করার চেষ্টা করি। when you want to measure the opportunity cost, you want to measure it for the per unit production. So তুমি আসলে জানার চেষ্টা করছো if we increase the butter production by 1 unit, how much x, how much gun I have to sacrifice, আমাকে কতটুকু গান স্যাক্রিফাইস করতে হয়। সো বাটারের প্রোডাকশন যেমন তুমি চেঞ্জ করছো এবং যখন তুমি স্যাক্রিফাইস মেজার করতে চাও গানের প্রোডাকশনে তোমাকে চেঞ্জ করতে হচ্ছে। দ্যাট মিন্স you actually are concerned with the change in butter or correspondingly with the change in y due to what, with the change in gun or correspondingly with the change in x. তার মানে অপরচুনিটি কস্ট তোমাকে যদি মেজার করতে হয় একটা পিপিএফ থেকে, what you have to do, you just have to find out the slope of the PPF. PPF টা স্লোপ খুঁজে বের করতে হবে তোমাকে। We want to find out the slope of the PPF, and what does slope mean here? Delta butter divided by delta gun, অথবা যেহেতু বাটারকে তুমি y বলেছো, it's going to be delta y divided by delta x. Now তুমি simply delta butter by delta gun অথবা delta y by delta x এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করে you will come up with the value of the opportunity cost. How do you measure the delta? এই ডেল্টাটাকে মেজার করি কিভাবে আমরা, বলো তো দেখি মনে আছে কিনা কারো? Delta y, delta change in y, how do you measure the change? So y2 minus y1. y2 minus y1. y1. y2 minus y1 আমরা বলছিলাম কি ফারজানা অ্যানসার করেছিল আমাদেরকে, থ্যাংক ইউ ফারজানা, y2 minus y1। আচ্ছা ফারজানা, তুমি কি আমাদেরকে একটু হেল্প করতে পারো যে পার্টিকুলারলি কেন তুমি y2 minus y1 বলেছো? আমি ধরে নিচ্ছি যে তুমি y2 বলতে y এর নেক্সট ভ্যালু বুঝাচ্ছো বা কারেন্ট ভ্যালু বুঝাচ্ছো, আর y1 বলতে তুমি y Initial point. ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু বুঝাচ্ছো, তাই না? জি স্যার। তো একইভাবে x এর চেঞ্জ যখন আমি বের করব তখন কি করব? x2 minus x1. তো এটা কি একটু আমরা বলতে পারি ফারজানা, আমরা কি একটু এই জিনিসটা নিয়ে খুব প্রবলেম হতো। আমি নিজে হিউম্যানিটিজ এর স্টুডেন্ট ছিলাম এবং আমি যখন নিজে পড়তাম আমার নিজেরও প্রবলেম হতো। তাই আই গেস যে আই হোপ তোমাদের অনেকের মধ্যে এই প্রবলেম নাই, কিন্তু আমি এখনো এরকম অনেক স্টুডেন্ট পাই যাদের মধ্যে আমার প্রবলেমগুলি আমি দেখতে পাই, এবং সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু সম্ভব এই প্রবলেমটা যেন তাদের মধ্যে না থাকে, বিকজ আই স্ট্রাগল দ্য লট, আমি অনেক স্ট্রাগল করেছি। সো কেন পার্টিকুলারলি আমরা আসলে এটাকে এইভাবেই করি, এই সম্পর্কে কি ফারজানা তুমি আমাদেরকে একটু কিছু বলতে পারো? স্যার স্লোপ মিন্স আমি হচ্ছে দুইটা ভেরিয়েবলের ডিফারেন্স এর রেশিওটা আর কি, মানে y এর ডিফারেন্সটা উইথ রেসপেক্ট টু x ক্যালকুলেট করছি। এর জন্য স্যার উপরে হচ্ছে মানে y এর চেঞ্জ আর নিচে হচ্ছে x এর চেঞ্জ। তাহলে ফারজানা in that case my next question would be, আমাদেরকে চিন্তা করতে হবে, সে কারণে এই কথাগুলি আমরা বলছি। তুমি যদি y1 minus y2 করতা তাতে কি খুব একটা সমস্যা হতো? না স্যার। সমস্যা হতো না স্যার, সমস্যা হতো না। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় একটু বলি। ফারজানা একটা ভালো কথা বলছে, চেঞ্জের কথা। দেখো তুমি স্লোপের কনসেপ্টটা কি, স্ট্যাটিক না ডায়নামিক? আই হোপ এই টার্মগুলি আমরা সবাই পরিচিত, স্ট্যাটিক টার্ম, ডায়নামিক টার্ম। স্লোপ এটা স্ট্যাটিক টার্ম আর ডায়নামিক টার্ম মনে হয়? স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বলি নাই, প্লিজ কথাটা ভালোভাবে শোনো যে এই বলছো স্লোপ। মেহেদি বলে রাস্তায় করতে যাচ্ছে। হ্যালো
আমরা একটু ব্যক্তিগত আলাপ আলোচনাগুলো মিউট করে তারপর করি তাহলে স্যার ডাইনামিক আমরা একটু আমাদের পার্সোনাল ডিসকাশন গুলি প্লিজ মোবাইলটা মিউট করে তারপর করি, দ্যাট উড বি গুড ফর অল অফ আস। ওকে, স্লোপের কনসেপ্টটা কেমন? ইটস নট এ স্ট্যাটিক কনসেপ্ট, ইটস বেসিক্যালি আ ডাইনামিক কনসেপ্ট। এটা কনসেপ্টটা কেমন? ডাইনামিক কনসেপ্ট, ডেলটা ইউজ করছো, ডাইনামিক। ইটস এ ডাইনামিক কনসেপ্ট, তাই না? চেঞ্জ হয়, এটা ডাইনামিক কনসেপ্ট। নাও খেয়াল করে দেখো, যখন তুমি রেট অফ চেঞ্জ বের করো, ইউ ক্যান গো ইদার ওয়ে অ্যারাউন্ড, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল। আমি কারেন্ট ভ্যালু থেকে প্রিভিয়াস ভ্যালু বাদ দিতে পারি, প্রিভিয়াস থেকে কারেন্ট বাদ দিতে পারি, দ্যাটস ফাইন। কিন্তু there are two components, since it's a dynamic concept, there are two components in this particular parameter. এই প্যারামিটারটাতে দুইটা কম্পোনেন্ট আছে। one component, since it's a ratio, one component is the numerator and the other component is the denominator. So তোমার নিউমারেটর একটা চেঞ্জ আছে বা ডাইনামিক্স আছে, ডিনোমিনেটর আরেকটা চেঞ্জ বা ডাইনামিক্স আছে। নাও যদি তোমার মনে না থাকে এবং গ্রামারটা তুমি না বোঝো, তুমি যে কাজটা করলা সেটা হচ্ছে উপরে লিখলাম y2 মাইনাস y1, তার মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের সময় আমি ব্যবহার করলাম কারেন্ট ভ্যালু মাইনাস প্রিভিয়াস ভ্যালু, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের সময় আমি ব্যবহার করলাম কারেন্ট ভ্যালু মাইনাস previous value minus current value. So do you think that the formula for slope is going to be worked properly? No, sir. নো স্যার Not at all. No, sir. Not at all. কোনোভাবেই কাজ করবে না। কেন? Because we know one particular reason to find the slope among the variable is that to determine the relationship among these two variables. So তুমি যদি slope বের করতে পারো, you can have lot more information like what the pattern of the graph would be, what kind of relationship exists between this y and x, কি ধরনের সম্পর্ক আছে। কিন্তু তুমি যদি ফর্মুলাটাকে এইভাবে মিক্স করে লেখো, in that case of course the actual relationship among y and x would be missed. এটা কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব না। So obviously তুমি কারেন্ট থেকে প্রিভিয়াসকে যদি বাদ দাও নিউমারেটরের ক্ষেত্রে, you have to follow the same rule in the denominator as well. অথবা তুমি যদি প্রিভিয়াস থেকে কারেন্টকে বাদ দাও in the denominator, you have to follow the same rule in the numerator as well. কথাটা বুঝাতে পেরেছি সবাইকে? So I'm sure যে এই আমি শিওর যে এই প্রবলেমগুলি তোমাদের হয় না। You people are a lot more quantitatively sound, but obviously আমরা we can see some people যাদের এই ধরনের প্রবলেমগুলি হয়। সো আশা করি obviously এই ধরনের সিলি প্রবলেমগুলি আমি তোমাদের মাঝে দেখতে পাবো না। সো I hope I have been able to clear the idea. আমি হয়তো আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি, এবং যদি এই জিনিসটা মনে থাকে তাহলে বেটার আমাদের জন্য, যেহেতু আমরা বেশ কিছু ক্যালকুলেশন বিভিন্ন জায়গায় করব। সো অবভিয়াসলি আমরা কারেন্ট ভ্যালু থেকে প্রিভিয়াস ভ্যালুকে বাদ দিব, এবং ডিনোমিনেটর এবং নিউমারেটর দুটার জন্যই কি আমি সেম কাজটা করব। পারফেক্ট। Following this rule, what would be the slope if I move from point A to B? আমি যদি পয়েন্ট A থেকে B তে মুভ করি, A is my initial point and I have moved from point A to B. ভালোভাবে খেয়াল করো, আমি কিন্তু পার্টিকুলারলি একটা টার্ম ইউজ করেছি মুভড। পয়েন্ট A একটা কম্বিনেশন, এই A কম্বিনেশন থেকে আমি মুভ করেছি কোথায়? পয়েন্ট B তে। What would be the value of the slope or what would be the value of the opportunity cost? কারণ স্লোপের ভ্যালুটাই তোমাকে কার ভ্যালু দিবে? অপরচুনিটি কস্টের ভ্যালু দিবে। সো আমি তোমাকে জিজ্ঞেস করেছি what would be the value of the opportunity cost or what would be the value of the slope? What would be your answer? তোমার সামনে ফর্মুলা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এভরিথিং ইজ গিভেন ইন ফ্রন্ট অফ ইউ। টেল মি। স্যার 1 হবে। 1 হবে। একজন আমাদেরকে বলেছে 1। স্যার -1 হবে। यस, জাহিদ বলেছিল 1 হবে। আর সরি স্যার -1, ঠিক আছে। Thank you Zahid and Sadmin. Thanks Sadmin for correcting Zahid. So it would be -1. Perfect. Can you help me to find out the other slopes? For example, B থেকে আমি যদি C তে মুভ করি, C থেকে D তে মুভ করি, D থেকে E তে মুভ করি, and E থেকে F এ মুভ করি, what would be the values of this slope? -half. Sorry, -half. what would be the value of this slope? -1. -1/2. শুনতে পাচ্ছি না কথাটা, প্লিজ। স্যার -1/2. -half. ওকে, তারপর -1/3. -1/3. Then -1/4. -1/4. Finally -1/5. -1/5.
5। তাহলে এই প্রত্যেকটা নাম্বারই তোমাকে প্রত্যেকটা পয়েন্টে তোমার যে মুভমেন্টগুলি হয়েছিল সেই মুভমেন্টের কারণে অপরচুনিটি কস্টের ভ্যালু দেখাচ্ছে। ফর এক্সাম্পল, ইফ ইউ মুভ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, তোমার অপরচুনিটি কস্ট কি? ফর ইনক্রিজিং 1 মিলিয়ন পাউন্ডস অফ বাটার আই হ্যাড টু স্যাক্রিফাইস, কতটুকু স্যাক্রিফাইস করতে হয়েছে? 1000 ইউনিট অফ গান। যেহেতু তুমি স্যাক্রিফাইস করছো সেই কারণে, সিন্স ইটস এ কস্ট, ইউ ক্যান সি in front of each of the number you had a minus sign. তাহলে এখান থেকে দেখি মোটামুটি আমার বোঝা যাচ্ছে যে আমি যদি পিপিএফ টা ড্র করি সেটা কেমন হবে, আপওয়ার্ড স্লোপিং অর ডাউনওয়ার্ড স্লোপিং? কেমন হবে পিপিএফ টা দেখতে? ডাউনওয়ার্ড স্লোপিং। Downward sloping. Do we need to use the coordinates? আমাদের কি কোঅর্ডিনেট ইউজ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। when you know the slope, তুমি যদি স্লোপের প্যাটার্নটা জানো, তুমি কোয়ালিটেটিভলি গ্রাফটা ড্র করে ফেলতে পারো। সো অবভিয়াসলি এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের যে স্লোপের ভ্যালুটা আছে, that value of the slope is not going to be that value of the slope is negative, and of course the graph is going to be downward sloping. Suddenly my graphic pad stopped work. Okay, now it's fine. So the slope is negative, that means the graph is going to be downward sloping. Since আমরা গানকে x বলেছি, গান will be in the horizontal axis, butter would be in the vertical axis as butter is y, and the graph would be, for example, like this. So this is going to be basically our PPF. তাহলে পিপিএফ এর সাথে তুমি দেখো প্রথম যে -1টা তুমি বের করেছো, -1টা গ্রাফিক্যালি কিভাবে তুমি পেয়েছো? ফর এক্সাম্পল, এ তে তোমার প্রোডাকশন কম্বিনেশন ছিল 015, সো দিস ইজ বেসিক্যালি ইওর এ, আর বি তে আমার প্রোডাকশন কম্বিনেশন ছিল 114, সো দিস ইজ বেসিক্যালি ইওর বি। সো টু ফাইন্ড আউট দ্য অপরচুনিটি কস্ট ফর মুভিং ফ্রম পয়েন্ট এ টু বি, তোমাকে সিম্পলি কি করতে হচ্ছে? নতুন আরেকটা পিপিএফ ড্র করতে হচ্ছে না, রেদার তুমি পয়েন্ট এ থেকে মুভ করেছো কোথায়? পয়েন্ট বি তে মুভ করেছো। তাহলে অপরচুনিটি কস্টের আইডিয়াটা গ্রাফিক্যালি পিপিএফ এর কোন ডায়নামিক্সটার সাথে রিলেটেড? গ্রাফিক্যালি it is related with the movement along the PPF. So if you move from one point to the other point along the PPF, in that case you are just using the concept of opportunity cost. তুমি opportunity cost এর কনসেপ্টকে ইউজ করছো। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস এখানে খেয়াল করে দেখো, the way you have drawn the PPF here, you have got a concave shape. এটা কি স্ট্রেট লাইন হতে পারতো না? Can it be straight line? না স্যার, স্লোপটা তো প্রত্যেকটা পয়েন্টের জন্য ডিফারেন্ট আসছে। ইয়া, ফারজান কে বলছিল কথা? সাদবিন স্যার। সাদবিন, অফ কোর্স ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখানে পার্টিকুলার এক্সাম্পলে স্লোপটা প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্ট, এবং স্লোপটার ভ্যালু দেখো কেমন হচ্ছে আস্তে আস্তে। as you can see, the value of the slope is actually decreasing at an increasing rate, and that's why the shape actually become concave. So আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে particularly for this example, this is the shape of the PPF, and obviously this is the perfect shape of the PPF, but I asked the question that was it possible to be a straight line? Straight line হওয়া সম্ভব কিনা সেটা আমি জিজ্ঞেস করেছিলাম। নো স্যার, স্যার এই এক্সাম্পলটার জন্য সম্ভব না। এই এক্সাম্পলে পসিবল না। আমার পয়েন্টটা মনে হয় আমি এখনো ক্লিয়ার করতে পারিনি। ফর দিস পার্টিকুলার এক্সাম্পল, দিস পিপিএফ ইজ পারফেক্ট, এবং পারফেক্ট পিপিএফ এর অলওয়েজই শেপ হচ্ছে কনকেভ। এটা স্বাভাবিক। কেন কনকেভ শেপ হবে ইনটিউটিভলি সেটা ডেফিনেটলি তোমাকে এক্সপ্লেইন করা সম্ভব, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যদি এটা স্ট্রেট লাইন, প্রথমত এটা স্ট্রেট লাইন হতে পারে কিনা, সেকেন্ড হচ্ছে যদি স্ট্রেট লাইন হয় what would that mean? স্ট্রেট লাইন হইলে তো এটা লিনিয়ার হয়ে যাবে, যে আমি মানে 10% প্রোডাকশন ইনক্রিজের জন্য 10% আমার হচ্ছে ইয়ে করতে হচ্ছে, এক্স্যাক্টলি স্যাক্রিফাইস, 20% এর জন্য 20% স্যাক্রিফাইস, এরকম লিনিয়ার হয়ে যাবে। তাহলে জাহিদ আমরা এরকম বলতে পারি না যে এখানে যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেই গ্রাফটা হচ্ছে ইটস কাইন্ড অফ ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। যে গ্রাফটা এখানে তুমি দেখতে পাচ্ছ, কেন ইনক্রিজিং অপরচুনিটি কস্ট? দেখো এ থেকে বি তে যখন মুভ করি আমি স্যাক্রিফাইস করছি কতটুকু? ফর এক্সাম্পল 1000 ইউনিট অফ গান আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমি যখন আস্তে আস্তে আমার বাটার প্রোডাকশনকে কনস্ট্যান্টলি বাড়াতে থাকছি, আমার স্যাক্রিফাইসের অ্যামাউন্ট ধীরে ধীরে কি হচ্ছে? বাড়ছে। এখানে যে গ্রাফটা আমরা ড্র করছি কনকেভ শেপ, বিকজ অফ দি শেপ অফ দি গ্রাফ, দ্য এক্সাম্পল দ্যাট উই গেট হিয়ার ইজ বেসিক্যালি দ্য ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। কিন্তু যখন এখানে স্লোপের ভ্যালুটা ফিক্সড থাকতো, এখানে যেমন স্লোপের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সেটা না হয়ে ইফ দ্য ভ্যালু অফ দি স্লোপ বিকামস ফিক্সড,
In that case, we are going to have a constant opportunity cost case. এবং constant opportunity cost case এ যেটা আমরা দেখছি যে বাটার আমি যতটুকু বাড়াতে চাচ্ছি, I have to sacrifice exactly same amount of gun in the example. And for that reason, যে গ্রাফটা আমি তখন পাই, যে পিপিএফটা আমি তখন পাই, that PPF is going to be a straight line downward sloping. আমি একটা ডাউনওয়ার্ড স্লপিং স্ট্রেট লাইন পাই। তাহলে স্ট্রেট লাইন পিপিএফ যে হতে পারবে না ব্যাপারটা তা না, কিন্তু যদি স্ট্রেট লাইন হয়, it would mean that we are facing constant opportunity cost case. কিন্তু ইউজুয়ালি ইন প্র্যাকটিক্যাল লাইফ আমরা সাধারণত দেখি পিপিএফ এর শেপটা কেমন হয়, ইটস বেসিক্যালি ইনক্রিজিং opportunity cost case, and the graph is going to have a concave shape. গ্রাফটা শেপ সাধারণত কনকেভ হয়ে থাকে। বুঝতে পেরেছি কথাটা? তাহলে পিপিএফ is the opportunity cost is related with the concept of movement along the PPF. সাধারণত মুভমেন্টের সাথে এটা রিলেটেড থাকে। Now moving on to the other concept, which is economic growth. তুমি যদি ইকোনমিক গ্রোথ কে রিলেট করতে চাও এই পিপিএফ এর সাথে, ইনফ্যাক্ট তুমি তোমার প্রোডাকশন পয়েন্টটাকে তুমি যদি খুঁজে বের করতে পারো, পিপিএফ এর উপরের অপটিমাম প্রোডাকশন পয়েন্টটাকে তুমি যদি খুঁজে বের করতে পারো, you would be able to identify, or you would be able to measure the size of the economy. Economy size measure করতে পারবে, and of course when you know the size of the economy, it's possible for you to calculate the গ্রোথটাকেও তোমার পক্ষে মেজার করা সম্ভব। বেশ কয়েকটা টার্ম আমরা এখানে ইউজ করলাম। আমরা ইকোনমির সাইজের কথা বলেছি এবং ইকোনমির গ্রোথের কথা বলেছি। সো ইকোনমির সাইজ এবং ইকোনমির গ্রোথ বলতে আসলে আমরা কি ইন্ডিকেট করি, এটা একটু আমরা প্রথমে চলো বোঝার চেষ্টা করি, তারপর আমরা এটাকে পিপিএফ এর কনসেপ্টের সাথে রিলেট করার চেষ্টা করব। ফাইন। সো সেকেন্ড আইডিয়া যেটা আমরা পিপিএফ এর মাধ্যমে এক্সপ্লেইন করতে পারি, দ্যাট ইজ দি ইকোনমিক গ্রোথ। নাও তুমি ডায়নামিক্স যখন শুরু করেছিলে তখন দুইটা টার্মের কথা বলেছিলে, একটা ছিল মুভমেন্ট অ্যালং দি কার্ভ আর একটা ছিল শিফট অফ দি কার্ভ। So movement along the curve আমরা বলেছিলাম it tries to explain the concept of opportunity cost in the economy. তাহলে ইকোনমিক গ্রোথ আমরা কার সাথে রিলেট করার চেষ্টা করব এখানে গ্রাফিক্যালি। সো যেহেতু শিফট অফ দি কার্ভটাকে আমরা ইউজ করি নাই, সো অবভিয়াসলি তুমি যদি ইকোনমিক গ্রোথকে এক্সপ্লেইন করতে চাও, ইউ হ্যাভ টু ইউজ দি শিফট অফ দি পিপিএফ। তোমাকে হয়তো পিপিএফ এর শিফটটা নিয়ে কথা বলতে হবে। তো একটু খেয়াল করো, গত ক্লাসে আমরা 3 ধরনের পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম, দেখি কারো মনে আছে কিনা পয়েন্টগুলির নাম। Y and X. So this was our PPF. So we had one point N, we had another point, for example, P, and we had another point, for example, M. দেখি এই তিনটা পয়েন্টের নাম কারো মনে আছে কিনা। Can anybody volunteer? What did we mean by point N? Point N হচ্ছে লেফট অফ পিপিএফ। লেফট অফ দি পিপিএফ, এটা একটা নাম দিয়েছিলাম আমরা। ইনসাফিসিয়েন্ট ইনসাফিশিয়েন্ট বলি নেই, আরেকটা কিছু বলেছিলাম, প্রোডাক্টিভলি ইনএফিশিয়েন্ট পয়েন্ট। প্রোডাক্টিভলি ইনএফিশিয়েন্ট পয়েন্ট। ওকে, ফ্যান্টাস্টিক। কেন বলেছিলাম প্রোডাক্টিভলি ইনএফিশিয়েন্ট, মনে আছে? স্যার এটা হচ্ছে মানে পসিবল পয়েন্ট পিপিএফ এর মধ্যে, বাট এটার এফিশিয়েন্সি 100% না, কারণ আমি তো মার্জিনে পৌঁছাতে পারিনি সেজন্য। তুমিও বরঞ্চ এভাবেও বলতে পারো যে আমার প্রোডাকশন পটেনশিয়াল তার চেয়ে অনেক বেশি। প্রোডাকশন পটেনশিয়াল ইজ লট মোর লার্জার দ্যান দিস। তার মানে এই পরিমাণ যদি আমি প্রডিউস করি, দেয়ার আর লট অফ রিসোর্সেস হুইচ আর আনইউজড। যেহেতু আনইউজড রিসোর্স এখানে রয়ে গেছে, দ্যাটস ওয়াই উই কল দিস পয়েন্ট প্রোডাক্টিভলি ইনএফিশিয়েন্ট। So any point which is to the left of the PPF, they will be characterized as productively inefficient. Fantastic. Anybody else? অন্য কাউকে একটু জিজ্ঞেস করতে চাই। How did we name the point B? Point B কে আমরা কি বলেছিলাম মনে আছে? অন্য কেউ একটু কথা বলো শুনি। পয়েন্ট বি কে আমরা কি বলেছিলাম? Can you remember? স্যার এফিশিয়েন্ট পয়েন্ট, প্রোডাক্টিভলি এফিশিয়েন্ট পয়েন্ট। কেন বলেছিলাম প্রোডাক্টিভলি এফিশিয়েন্ট? স্যার আমার হচ্ছে যতটুকু রিসোর্স আছে ওইটা দিয়ে আমি মানে ফুললি এই রিসোর্সগুলি কি ইউটিলাইজ করে ম্যাক্সিমাম প্রোডিউস করতে পারি, সেই কম্বিনেশনটা হচ্ছে বি। সো এনি পয়েন্ট হুইচ ইজ অ্যালং দ্য পিপিএফ অল উইল বি প্রোডাক্টিভলি এফিশিয়েন্ট। কি মনে হয় এখানে যে এক্সট্রিম পয়েন্টটা আছে এফ, ফর এক্সাম্পল, এফ কি প্রোডাক্টিভলি এফিশিয়েন্ট হবে না? অথবা এখানের এক্সট্রিম পয়েন্ট এ, what do you think? Would that be productive? স্যার হবে, অবশ্যই। আমি তো হচ্ছে মানে
আমার রিসোর্স হাইয়েস্ট ইউজ করে তো হচ্ছে একটা প্রোডাক্ট প্রোডাকশন করতেছি, অন্যটা করতেছি না। Yeah, so that is an extreme combination, but again then আমি কি করছি, আমার সবগুলো রিসোর্সকে ফুললি ইউটিলাইজ করে সেই প্রোডাকশনটা আমি অ্যাভেল করার চেষ্টা করছি। অফ কোর্স দোজ পয়েন্টস আর অলসো productively efficient. Now finally, what was the name of the point M? Point M কে আমরা কি বলেছিলাম? How did we characterize point M? এটাকে ক্যারেক্টারাইজ করেছিলাম কিভাবে? not attainable. আনঅ্যাটেইনেবল আমরা বলেছিলাম। কারেন্ট রিসোর্সেস এন্ড টেকনোলজি দিয়ে এই পয়েন্টটাকে আমরা অ্যাটেইন করতে পারি না। বাট ডু উই ওয়ান্ট টু রিচ দেয়ার? আমরা কি সেখানে যেতে চাই? আমরা অ্যান্সার করেছিলাম ইয়েস, উই ওয়ান্ট টু রিচ দেয়ার। ওয়াই? বিকজ আমি এই পিপিএফ এ যা প্রডিউস করছি, আমি যদি কোনোভাবে পয়েন্ট এম এ যেতে পারি বা পয়েন্ট এম এ যদি আমার পক্ষে প্রডিউস করা সম্ভব হয়, ইন দ্যাট কেস অফ কোর্স উই আর গোইং টু হ্যাভ এ লার্জার এরিয়া। আমাদের হয়তো আরো বড় একটা এরিয়া আমরা পাবো, এবং এখানে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, সেই প্রোডাকশন ক্যাপাসিটি অবভিয়াসলি আমাদের আগের যে প্রোডাকশন ক্যাপাসিটি ছিল তার থেকে কি অনেক বেশি হবে। সো অবভিয়াসলি তুমি যদি পয়েন্ট এম এ প্রডিউস করতে পারো, ইট উড ইন্ডিকেট দ্যাট ইউ হ্যাভ লার্জার প্রোডাকশন অ্যাবিলিটি কম্পেয়ার্ড টু হোয়াট ইউ হ্যাড আর্লিয়ার। তোমার আগে যে প্রোডাকশন অ্যাবিলিটি ছিল তার চেয়ে তোমার প্রোডাকশন অ্যাবিলিটি কি অনেক বেশি। সো অবভিয়াসলি এখানে আমার আগে যতটুকু এরিয়া ছিল তার চেয়ে আমার এরিয়াটাকে অনেক বড়। সো অবভিয়াসলি প্রত্যেকটা কান্ট্রি চায় তার প্রোডাক্টিভ ক্যাপাসিটিকে বাড়াতে। সো ডেফিনেটলি অল দ্য পয়েন্টস হুইচ আর আউটসাইড দি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, দে আর ডিজায়ারেবল পয়েন্টস। এই প্রত্যেকটা পয়েন্টই আমার জন্য ডিজায়ারেবল, আমি যেতে চাই। বাট দ্য প্রবলেম ইজ উইথ দ্য কারেন্ট রিসোর্সেস এন্ড টেকনোলজি আমি হয়তো যেতে পারি না। নাও হোয়াট আর দ্য ওয়েজ টু অ্যাচিভ দোজ পয়েন্টস? এই পয়েন্টগুলিকে অ্যাচিভ করার ওয়েটা কি? অ্যাচিভ করার একটা ওয়ে হচ্ছে, if you have economic growth, তোমার যদি ইকোনমিক গ্রোথ হয়, in that case of course you can achieve those points. Now how do we measure economic growth? তুমি ইকোনমিক গ্রোথকে মেজার করো কিভাবে? What are the ways of measuring economic growth? একটা ওয়ে হচ্ছে ইকোনমিক গ্রোথ মেজার করার একটা ওয়ে, ইনফ্যাক্ট দিস ইজ দ্য মোস্ট পপুলার ওয়ে, is to know the সাইজ অফ দি ইকোনমির সাইজ জানা। তো ইকোনমির সাইজ মেজার করা হয় সাধারণত জিডিপি দিয়ে। সো ইকোনমিক গ্রোথ বলতে আসলে আমরা ইন্ডিকেট করি হচ্ছে জিডিপি গ্রোথ কে আমরা ইন্ডিকেট করি। সো ইফ ইউ ক্যান ক্যালকুলেট জিডিপি, তুমি যদি জিডিপি ক্যালকুলেট করো, ইন দ্যাট কেস দুইটা ইয়ার জিডিপি কে কম্পেয়ার করে ইউ নো হাউ মাচ ওয়াজ দ্য গ্রোথ, এবং তখন তুমি হয়তো বলতে পারবে যদি গ্রোথ হয় অফকোর্স উই আর গোইং টু হ্যাভ আওয়ার প্রোডাক্টিভ ক্যাপাসিটি। আরো সহজভাবে তুমি যদি বলো, ইকোনমিক গ্রোথ বলতে আসলে বোঝানো হয় একটা ইকোনমি প্রতি বছর যে আউটপুট প্রডিউস করে, যে প্রোডাকশন করে, সে প্রোডাকশনের গ্রোথকে সাধারণত আমরা ইকোনমির গ্রোথ বলি, বা আউটপুটের গ্রোথকে আমরা সাধারণত ইকোনমির গ্রোথ বলি। এবং সেই আউটপুটগুলি বা প্রোডাকশনগুলির যে মার্কেট ভ্যালু, সে মার্কেট ভ্যালু বা বাজারের যে মূল্য, সে মূল্যটাকে সাধারণত আসলে জিডিপি বলা হয়। সো ইউ ক্যান সি দ্যাট আউটপুটের গ্রোথ মেজার করা আর জিডিপির গ্রোথ মেজার করা ইজ কাইন্ড অফ সিমিলার থিং। সো যে কোনো ইকোনমির যদি গ্রোথ মেজার করতে হয়, তোমাকে সাইজ জানতে হবে। সাইজ ইজ মেজার্ড বাই হাউ মাচ আউটপুট দ্য কান্ট্রি প্রডিউস and how much output can be transferred into a monetary terms, which is the GDP. So if you know the GDP, you can come up with the growth and you can measure the economic growth for the particular country. And the higher the economic growth, of course, the area to the left of the PPF is going to be also higher. So the question is, what are the process through which this economic growth can be achieved, or what factors can drive the economy to grow? কি কি ফ্যাক্টরের কারণে আসলে ইকোনমি গ্রো করতে পারে? ওকে, তার চেয়ে একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, সেই ডিসকাশনে যাওয়ার আগে, ডু ইউ থিংক দ্যাট দ্য বাংলাদেশ ইকোনমি ইজ গ্রোয়িং? হোয়াটস ইউর আইডিয়া? স্যার বাংলাদেশের জিডিপি তো বৃদ্ধি পাচ্ছে, এটা সত্য। মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নাম্বার দেখা যায়, জিডিপিও বৃদ্ধি পাচ্ছে। তার মানে ইকোনমিটা কি গ্রো করছে নাকি একই অবস্থায় আছে ইকোনমিটা? গত 50 বছর ধরে আমরা একই অবস্থায় আছি? না, গত 50 একই অবস্থা না, অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের যে পিপিএফ বাংলাদেশে, ধরো যদি আমরা এরকম দুইটা প্রোডাক্ট দিয়ে আমাদের পিপিএফ টা ড্র করি, অবভিয়াসলি তুমি ইন প্র্যাকটিক্যাল লাইফ কোনো জায়গায় দেখবা না যে পিপিএফ কোথাও ড্র করে রাখা আছে, বিকজ দিজ আর অল কনসেপ্টস। এটা এইভাবে করার কোনো প্রয়োজন নেই। বাট অফকোর্স ইউ উইল ফাইন্ড ডকুমেন্টস ওয়ার ইউ ক্যান কাম আপ উইথ, ওয়ার ইউ ক্যান সি দি মেজারমেন্ট ফর জিডিপি। বাট ইফ ইউ জাস্ট এজিউম দ্যাট আমরা এরকম দুইটা প্রোডাক্ট নিয়ে যদি বাংলাদেশের পিপিএফ ড্র করি, তাহলে এই 50 বছর যাবৎ স্বাধীনতার পিপিএফ কি একই জায়গাতে রয়ে গিয়েছিল? স্যার অবশ্যই একই জায়গাতে থাকবে না।
অবশ্যই একই জায়গাতে ছিল না। তার মানে তুমি যদি এরকম বাংলাদেশের জন্য পিপিএফ ড্র করো, ফর এক্সাম্পল এটা হয়তো লেটস সে তুমি যদি বলো এটা 80s এর পিপিএফ, লেটস সে ইউ হ্যাভ ওয়াই হিয়ার, ইউ হ্যাভ এক্স দেয়ার, if you have one PPF which is for 80s, so obviously in the current years আমাদের প্রোডাকশন করার এবিলিটি অনেক বেড়ে গেছে। লাইক আগে আমরা এক সময় দেখতাম ছোটবেলায় জমিতে বছরে একবারই ফসল হতো, কিন্তু এখন রিসার্চের মাধ্যমে দেখা গেছে সারা বছরই জমিতে হয়তো ফসল হচ্ছে। আগে হাইব্রিড প্রোডাক্ট ছিল না, হাইব্রিড সিড ছিল না, এখন হাইব্রিড প্রোডাক্ট, হাইব্রিড সিড আমরা দেখতে পাচ্ছি। সো অবভিয়াসলি প্রোডাক্টিভ এবিলিটি কান্ট্রিটার মারাত্মকভাবে বেড়ে গেছে গত 50 ইয়ার্সে। সো ডেফিনেটলি আমার এখনকার পিপিএফ আগের পিপিএফ এর মতো এত ছোট্ট একটা এরিয়া আমাকে দিবে না, বরঞ্চ আমার প্রোডাক্টিভ এবিলিটি যেহেতু আগের চেয়ে অনেক বেশি, উই মাইট হ্যাভ আ নিউ পিপিএফ হুইচ লাইজ আ ফার্দার রাইট অ্যাওয়ে, আরো অনেক বেশি ডান দিকে হয়তো আছে, যেখানে আমার প্রোডাকশন এবিলিটি কি তার চেয়ে অনেক বেশি। সো অবভিয়াসলি আমাদের পিপিএফ বা আমাদের প্রোডাকশন বা আমাদের জিডিপি যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের জার্নি, সেই একই জায়গাতে আমরা নাই, আমরা অনেক দূরে চলে আসছি, তাই না? অ্যান্ড ইট হ্যাজ ইনক্রিজড এভরি ইয়ার, প্রত্যেক ইয়ারই কি সেটা বেড়েছে। স্বাধীনতার পর এখন পর্যন্ত আমাদের কোন ইয়ারে কি জিডিপি গ্রোথ নেগেটিভ ছিল বাংলাদেশের? নেগেটিভ জিডিপি গ্রোথ মানে বুঝি তো, গ্রোথ হ্যাঁ, মানে আগের বছর থেকে পরের বছরের জিডিপি যত ছিল এটা কম, মানে কম কম, আগের বছর যা প্রডিউস করেছি পরের বছর তার চেয়ে কম প্রডিউস করেছি, এরকম কখনো হয়েছে? জানা নাই তো, হইতে পারে। কখনোই হয় নাই। অলওয়েজ এভরি ইয়ার প্রোডাকশন আমাদের কি ছিল? বেড়েছে। সো অফকোর্স সক্ষমতা যে আমাদের বেড়েছে এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা যেটা করি, চলো এই জিডিপির আইডিয়াটার সাথে যে পিপিএফ এর ধারণাটা সংযুক্ত, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কেন আমরা আচ্ছা স্যার, শেষ করে নিই, কেন আমরা বলেছি যে ইকোনমিক গ্রোথের সাথে পিপিএফ এর ধারণাটা জড়িত এবং পিপিএফ এর মাধ্যমে আমি ইকোনমিক গ্রোথকে প্রেজেন্ট করতে পারি, এই কথাটা কেন বলেছি সেটাকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে চলো জিডিপির ডেফিনিশন আগে জানি। আমরা তো বলেছি যে জিডিপি হচ্ছে টোটাল আউটপুট এক্সেট্রা এক্সেট্রা আমরা বলেছি, কিন্তু জিডিপির প্রপার ডেফিনিশনটা কি? তো জিডিপি কে তুমি যদি properly define করো, জিডিপি concept is basically discussed in macroeconomics, but since it appeared here, we can have the discussion at least, we can have the definition at least. জিডিপি কে আমরা বলি হচ্ছে gross domestic product, G for gross, D for domestic, P for product. So GDP measures the market value of all final goods and services that a country produce within its territory. একটা কান্ট্রি একটা পার্টিকুলার টাইমে তার টেরিটরির মধ্যে যে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করে, যে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করে, তার যে বাজার মূল্য, সেই বাজার মূল্যটাকেই তুমি সাধারণত কি বলে থাকো? জিডিপি বলে থাকো। অর্থাৎ তাহলে জিডিপি কে আমরা মেজার করছি কি হিসাবে? একটা মানিটারি টার্ম হিসাবে মেজার করছি। তার মানে কান্ট্রির যে টোটাল আউটপুট থাকবে একটা নির্দিষ্ট সময়ে, ফর এক্সাম্পল এক বছর বাংলাদেশের এরিয়ার মধ্যে, গন্ডির মধ্যে আমি যা যা প্রডিউস করেছিলাম তার যে মার্কেট ভ্যালু, বাজারের যে মূল্য, সে মূল্যটাকে আমরা বলি হচ্ছে ইকোনমিক্স এর ভাষায় জিডিপি। অলসো জিডিপি কে আবার একটা কান্ট্রির ইনকামও বলা হয়ে থাকে। জিডিপি ইজ অলসো দি ইনকাম অফ দি কান্ট্রি। যে কোনো কান্ট্রির যদি তুমি টোটাল ইনকাম জানতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে সেই কান্ট্রির জিডিপির ভ্যালু জানতে হবে। সো জিডিপি ইজ বেসিক্যালি দি প্রক্সি ভ্যালু অফ টোটাল ইনকাম অফ দি কান্ট্রি। ফর এক্সাম্পল পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় কিভাবে বের করা হয় সারা বিশ্বে? মাথা পিছু আয় বের করার সিস্টেম হচ্ছে টোটাল জিডিপি, দ্যাট মিন্স টোটাল ইনকাম অফ দি কান্ট্রি, ডিভাইড করে দেওয়া হয় সেই কান্ট্রির যে টোটাল পপুলেশন আছে সেই পপুলেশন দিয়ে। সো জিডিপি ইজ এ টার্ম হুইচ ইজ ইউজড ইন সেভারাল প্লেসেস, বিভিন্ন জায়গায় হয়তো আমরা তাকে ব্যবহার করি। তাহলে দেখো তোমার এই পিপিএফ এর ধারণাটার সাথে জিডিপির কোথাও একটা মিল আছে। ইনফ্যাক্ট তুমি যদি পিপিএফ কে ভালোভাবে জানো, ইউ ক্যান কাম আপ উইথ দ্য ভ্যালু অফ দ্য জিডিপি। কিভাবে? ধরো তোমার গান অ্যান্ড বাটারের এই কম্বিনেশনটা তুমি পছন্দ করেছো, দিস ইজ ইয়োর গান and this is your butter and your PPF was like this. তোমার PPF ছিল এরকম, তুমি সি পয়েন্টে হয়তো প্রডিউস করতে চাও, লেটস সে, and what was the combination of C এর কম্বিনেশনটা কি ছিল? 2 million pounds of butter and 12,000 unit of gun. So this was 2 and this was 12. এই কান্ট্রিটাকে আর কিছু প্রডিউস করছে? বাটার এবং গান ছাড়া আর কিছু প্রডিউস করছে কান্ট্রিটা? নো স্যার। না স্যার। only two product. তাহলে জিডিপির ডেফিনিশন কি ছিল? জিডিপির ডেফিনিশন ছিল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ইকোনমি ইন এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম।
তাহলে উইদিন দ্য ইকোনমি কান্ট্রিটা শুধু দুইটা জিনিসই প্রডিউস করে, বাটার আর একটা হচ্ছে কি গান। সে ডিসাইড করেছে কি প্রডিউস করবে, পয়েন্ট সি তে সে প্রডিউস করবে, এবং তার প্রোডাকশন বান্ডেল কি, তার প্রোডাকশন বান্ডেল হচ্ছে 2 মিলিয়ন পাউন্ডস অফ বাটার এন্ড 12,000 ইউনিট অফ গান। তাহলে এটা যদি হয় তার প্রোডাকশন বান্ডেল, সে তো আর কোনো কিছু প্রডিউস করছে না, তাহলে তার আউটপুট কম্বিনেশন কি? আউটপুট কম্বিনেশন হচ্ছে 2 and 12। ফর এক্সাম্পল, তুমি বাটারের প্রাইস জানো, প্রাইস অফ বাটার ইজ গিভেন, লেটস সে দ্য প্রাইস অফ বাটার ইজ $1 and at the same time you know the price of gun, তুমি গানের প্রাইস জানো, প্রত্যেকটা গানের প্রাইস হচ্ছে ফর এক্সাম্পল $100। so can you find the numerical value or monetary value of this output combination? Yes, sir. Yes, sir. কিভাবে বের করব? Sir, $1 $1 into 2 divided by 2, so plus $100 into 12. $1 করে একটা বাটার বিক্রি করি, 2 মিলিয়ন পাউন্ড বিক্রি করেছি, তার সাথে যোগ করে দিব কাকে? $100। প্রত্যেকটা গানের দাম, প্রডিউস করেছি কতটুকু গান? 12,000। 12,000. তো যদি কমপ্লিট করি 2 প্লাস 1200, আমার জিডিপির ভ্যালু হচ্ছে 1202। দ্যাট ইজ গোয়িং টু বি দ্য ভ্যালু অফ দি আউটপুট। তাহলে দেখো, আমি যদি আমার প্রোডাকশন পয়েন্টটাকে খুঁজে বের করতে পারি, এন্ড ইফ দ্য করেসপন্ডিং প্রাইসেস আর নোন, দামগুলি যদি আমার জানা থাকে, তাহলে জিডিপির যে ভ্যালু, সেই ভ্যালুটা আমার পক্ষে পিপিএফ থেকে কি খুঁজে বের করা সম্ভব। এন্ড when you say economic growth, obviously economic growth যদি হয়, আউটপুটের গ্রোথ যদি হয়, the PPF is going to be shifted to the right. Look, here comes the second word. আমরা যে দুটো ওয়ার্ড দিয়ে ক্লাসটা শুরু করেছিলাম, one was movement and the other one was shift. So if economic growth takes place, for example, last year আমি এই ইয়ারে হয়তো 1202 dollar goods produce করেছি, but next year let's say we have produced $2,000, $2,000 গুড আমি প্রডিউস করেছি। সো অফকোর্স আমার প্রোডাকশন যেহেতু বেড়েছে, ডেফিনেটলি আমার পিপিএফ এর যে শিফট, সেই পিপিএফ এর শিফটটা কোন দিকে হচ্ছে? ইট শিফটেড টু দা রাইট অফ দি ইনিশিয়াল ওয়ান, ইনিশিয়ালটা ডান দিকে সরে যাচ্ছে। তাহলে আনঅ্যাটেইনেবল যে পয়েন্টগুলি আছে পিপিএফ এর, সেই আনঅ্যাটেইনেবল পয়েন্টগুলো অ্যাটেইন করার ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করা। দ্য হায়ার দ্য ইকোনমিক গ্রোথ, দ্য হায়ার উইল বি দ্য শিফট অফ দ্য পিপিএফ টু দ্য রাইট, and the higher will be the area of the production, and by that way your production ability will also increase. Now কারু মনে এখানে একটা ছোট্ট প্রশ্ন আসছে, আমি জানি, আমি শিওর এই প্রশ্নটা অনেকের মনে আসছে যে স্যার, আপনি $1,200 থেকে এই যে পরের বছর $2,000 আউটপুট আপনি প্রডিউস করলেন, তো এখানে তো দুইটা ভ্যারিয়েবল আছে। কি সেই দুইটা ভ্যারিয়েবল? একটা ভ্যারিয়েবল হচ্ছে স্যার প্রাইস, গানের প্রাইস এবং বাটারের প্রাইস, আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে প্রোডাকশন, গানের প্রোডাকশন এবং বাটারের প্রোডাকশন। ঠিক আছে, চলো আমরা প্রোডাকশনটাকে বলি কিউ আর প্রাইসটাকে আমরা বলি পি। তাহলে স্যার, এটা 1200 থেকে 2000 হওয়ার জন্য, যেহেতু এটা একটা প্রোডাক্ট ভ্যারিয়েবল, মাল্টিপ্লিকেটিভ ভ্যারিয়েবল, কিউটা ঠিক থেকে, কিউ ফিক্সড, কিউ বার, যদি পি বেড়ে যায় তাহলেও তো স্যার এটা $2,000 হয়ে যেতে পারে, পারে না? ঠিক আছে না কোয়েশ্চেনটা? বুঝাতে পারছি কথাটা? জি স্যার, ঠিক আছে। হয়ে গেলাম নাকি সবাই? না স্যার। কোশ্চেনটা কি বুঝতে পারছি? সিন্স ইটস এ মাল্টিপ্লিকেটিভ ভ্যারিয়েবল, দেখো যারা এখনো বুঝো নাই তাকে বোঝানোর চেষ্টা করছি। জিডিপি এর ফর্মুলা কিভাবে লিখেছো তুমি? ফর দিস পার্টিকুলার কান্ট্রি জিডিপি ইজ ইকুয়াল টু প্রাইস অফ গান মাল্টিপ্লাইড বাই গান। এটাকে একটা মাল্টিপ্লিকেশন যোগ করেছো কার সাথে? প্রাইস অফ বাটার মাল্টিপ্লাইড বাই অ্যামাউন্ট অফ বাটার, অথবা বলো কোয়ান্টিটি অফ গান, কোয়ান্টিটি অফ বাটার। তাহলে দুইটা ভ্যারিয়েবল, একটা প্রাইস আর একটা কোয়ান্টিটি, যেহেতু মাল্টিপ্লিকেটিভ আকারে আছে, স্যার জিডিপি বাড়ার জন্য কোয়ান্টিটি বাড়ার দরকার কি স্যার? কোয়ান্টিটি ঠিক থেকে প্রাইস যদি বেড়ে যায় তাইলেও তো স্যার জিডিপি বেড়ে যায়, অথবা যদি কোয়ান্টিটি বাড়ে আর প্রাইস ফিক্স থাকে তাতেও জিডিপি বেড়ে যায়, ঠিক না? পসিবল না? জি স্যার। জি স্যার, পসিবল। তাহলে কোনটা ভালো স্যার ইকোনমির জন্য? দিস ইজ কেস নাম্বার 1 and that one is কেস নাম্বার 2। কেস নাম্বার 2 ভালো। কেস নাম্বার 2 ভালো। তো এরকম হয় কিনা বাস্তবে নাকি? প্র্যাকটিক্যাল লাইফে এরকম হয় কিনা চিন্তা করছো কখনো? খালি তো তোমার প্রতিবার শিখাইতেছে জিডিপি এত বেশি, পার ক্যাপিটা ইনকাম এত বেশি, তুমি খুব ভালো আছো আগের চেয়ে, এরকম তো খালি শিখতেছি আমরা, দেখতেছি পত্রিকায়, পেপারে, টিভিতে আমরা। মার্কেটে তো প্রাইস শুধু বাড়ায়,
প্রাইস তো শুধু বাড়েই। কি মনে হয় ঢাকা শহরে এখন 20,000 টাকায় যে ফ্ল্যাটে থাকা যায় আজ থেকে 20 ইয়ার্স আর্লিয়ার 20,000 টাকায় একই কোয়ালিটির ফ্ল্যাটে থাকতে পারতেন না তার চেয়ে বেটার? স্যার মাচ স্যার তার বেটার, চেয়ে বেটার, হুম, স্যার তার চেয়ে বেটার। অনেক ভালো, অনেক আরো ভালো ভালো। ফ্যাসিলিটিতে থাকা যেত। পারফেক্ট। সো এখানে তাহলে মনে হচ্ছে যে শুভঙ্করের একটা ফাঁকি মনে হয় এই জায়গাটাতে আছে, ঠিক না? এই জন্যই জিডিপি কে ইকোনমিস্টরা সবসময় দুই ভাবে মেজার করে। এই যে প্রোডাক্টিভ অ্যাবিলিটি, জানি না মাঝে মাঝে আমার গ্রাফিক প্যাডটা কেন জানি কাজ করে না। সো এই যে প্রোডাক্টিভ অ্যাবিলিটি তুমি দেখবা, আই ক্যান্ট রাইট, ও মাই গড, জাস্ট আ মিনিট। প্রোডাক্টিভ অ্যাবিলিটিটা তুমি দেখবা জিডিপি দিয়ে যে আমরা মেজার করি, আই ডোন্ট নো কেন এটা কাজ করছে না, সরি আমার গ্রাফিক প্যাড হঠাৎ করে কাজ করছে না, তাও আমি জাস্ট মুখে বলি। জিডিপিটাকে এই জন্য তুমি দেখবা দুইটা টার্মে সবসময় মেজার করা হয়। একটাকে বলা হয় রিয়েল জিডিপি বা বাংলায় যেটাকে আমরা প্রকৃত জিডিপি বলি, আর একটাকে বলা হয় নমিনাল জিডিপি অথবা চলতি বাজার মূল্যে জিডিপি। তো একটা হচ্ছে তাহলে স্থির বাজার মূল্যে জিডিপি, আর একটা হচ্ছে চলতি বাজার মূল্যে জিডিপি। তো চলতি বাজার মূল্যে যে জিডিপিটা ক্যালকুলেট করা হয় বা কারেন্ট জিডিপি বা নমিনাল জিডিপি, একই টার্ম, তিনটা টার্ম বললাম, কারেন্ট জিডিপি, নমিনাল জিডিপি, বাংলায় বললাম চলতি বাজার মূল্যে জিডিপি। এই জিডিপিটাতে যেটা করা হয়, দে ইউজ দি কারেন্ট মার্কেট প্রাইস, এন্ড অবভিয়াসলি প্রাইসের সবসময় একটা জেনারেল টেন্ডেন্সি থাকে আপওয়ার্ড মুভমেন্টের দিকে যাওয়া। তো যেহেতু প্রাইসের মধ্যে একটা আপওয়ার্ড মুভমেন্ট এমনিতেই থাকে, অলওয়েজ তুমি কারেন্ট প্রাইসে যে জিডিপিটা বের করো বা নমিনাল জিডিপি যেটা তুমি বের করো, দ্যাটস গোইং টু বি লার্জার। সেটা সাধারণতই লার্জার হয়। কেন? তোমার প্রোডাকশন কতটুকু বেড়েছে বা বাড়েনি তার চেয়ে এটার উপরে প্রাইসের এফেক্টটা বেশি থাকে। যেহেতু প্রাইস আপওয়ার্ড মুভমেন্ট থাকে, সো অবভিয়াসলি জিডিপিটা বেশি হয়। সেই জন্যই ইকোনমির গ্রোথ, রিয়েল ইকোনমির গ্রোথ কতটুকু হয়েছে এটা দেখার জন্য ইকোনমিস্টরা সবসময় কনস্ট্যান্ট জিডিপি বা রিয়েল জিডিপি, স্থির বাজার মূল্যে জিডিপি, সেই জিডিপির গ্রোথটাকে সাধারণত দেখার চেষ্টা করে। এবং স্থির বাজার মূল্যের জিডিপি তে গ্রোথ মেজার করার বা জিডিপি মেজার করার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে তুমি এখানে পার্টিকুলারলি প্রিভিয়াস কোনো একটা ইয়ারের প্রাইসকে কনসিডার করে তুমি কোয়ান্টিটির চেঞ্জটাকে সাধারণত এখানে অ্যাড্রেস করার চেষ্টা করো। সো অবভিয়াসলি অ্যাকচুয়ালি কতটুকু কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, কতটুকু প্রোডাকশন চেঞ্জ হয়েছে ইকোনমিতে, তার রিফ্লেকশনটা এই রিয়েল জিডিপিতে সাধারণত পাওয়া যায়। এবং সে কারণেই রিয়েল জিডিপির গ্রোথটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইকোনমির গ্রোথ কত হয়েছে সেটা আসলে মেজার করা যায়। এন্ড অবভিয়াসলি তুমি গভর্নমেন্ট ডকুমেন্টের কথা বলো বা অন্য যে কোনো মেজারমেন্টের কথা বলো, ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তুমি যদি যাও, আমাদের প্রত্যেকটা ডকুমেন্টেই তুমি দেখবা দুইটা জিডিপি তোমাকে দেওয়া আছে, কারেন্ট বাজার মূল্যে জিডিপি দেওয়া আছে বা কনস্ট্যান্ট প্রাইসেও তোমাকে জিডিপি গুলো দেওয়া আছে। বাট অফকোর্স যখনই আমাদেরকে কেউ এই ইনফরমেশন গুলি বলবে, আমরা সাথে সাথে তাদেরকে কোয়েরি করবো যে আপনি যে ইনফরমেশনটা বলছেন সেই ইনফরমেশনটা কি কনস্ট্যান্ট প্রাইস জিডিপি অর কারেন্ট প্রাইস জিডিপি, বিকজ there is a price bias on the current price GDP since price has got an upward movement. প্রাইসের যেহেতু আপওয়ার্ড মুভমেন্ট থাকে, ইউজুয়ালি কারেন্ট প্রাইস জিডিপিটা সবসময় কনস্ট্যান্ট প্রাইস জিডিপি থেকে দেখা যায় বেশি হয়ে থাকে। কথাটা বুঝাতে পেরেছি সবাইকে? ক্লিয়ার করতে পেরেছি কথাটা সবার? জি স্যার। ওকে, পারফেক্ট। তাহলে নমিনাল জিডিপি যদি বাড়ে এটা তো ডেভেলপমেন্ট ইন্ডিকেট করছে না। রিয়েল ডেভেলপমেন্ট কোনোভাবে ইন্ডিকেট করছে না, বিকজ নমিনাল জিডিপির মধ্যে আসলে আমি কোয়ান্টিটির এফেক্টটা কতটুকু সেটা আমার পক্ষে ভালোভাবে বোঝা সম্ভব না, বিকজ প্রাইস হ্যাজ গট এ ন্যাচারাল ট্রেন্ড অফ মুভিং আপওয়ার্ড। দ্যাটস দ্য প্রবলেম। স্যার স্যার আমার দুই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, প্লিজ গো অ্যাহেড। স্যার জিডিপি তো হচ্ছে মানে এই একটা দেশের মধ্যে যা উৎপাদন হয় ওইটা হচ্ছে জিডিপি, আবার ওইটাকে আমরা মাথাপিছু আয় বের করার জন্য জনসংখ্যা দিয়ে ভাগ করি। কিন্তু বিষয়টা হচ্ছে জনসংখ্যা তো হচ্ছে মানে একটা জাতির বা একটা দেশের নাগরিক যেটা বা হচ্ছে ওই সংখ্যাটা, আর জিডিপিটা হচ্ছে দেশের মধ্যে উৎপাদন। এখন হচ্ছে আমেরিকার একটা কোম্পানি দেশ থেকে যদি উৎপাদন করে ওইটা আমেরিকাতে নিয়ে যায়, তো এটা তো হচ্ছে জিডিপির মধ্যে চলে আসতেছে। বাট হচ্ছে আমি ওইটাকে ভাগ দিতেছি কি জিএনপি দিয়ে ভাগ না দিয়ে বা হচ্ছে ডিভাইড না করে হচ্ছে জিডিপি দিয়ে দিতেছি। তাইলে কি মাথাপিছু আয়টা আমি একটু বুঝতে আমার মানে ঝামেলা হচ্ছে, একটু যদি ক্লিয়ার করতেন ভালো। ভেরি গুড। তুমি সুন্দর একটা টার্ম ব্যবহার করেছো, জিডিপির পাশাপাশি আরেকটা টার্ম ব্যবহার করছো, সেই টার্মটা কি? তুমি বলেছো জিএনপি একটা টার্ম বলেছো, তাই না? তুমি তোমার কথার মধ্যে একটা টার্ম, জি স্যার, জিএনপি একটা টার্ম বলেছে, ঠিক না? জি, একটা টার্ম তো আমরা এতক্ষণ যেটা জি নিয়ে স্যার, দ্যাট ইজ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট।
আর তুমি তোমার কথাটা বলতে গিয়ে আরেকটা টার্ম ব্যবহার করেছো, সবাই যদি শুনে থাকে, দ্যাট ইজ জিএনপি, তাই না? সো জিএনপি হচ্ছে জি স্যার। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? আর জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সো দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে শুধু দুইটা শব্দে, সরি দুইটা অ্যালফাবেটে, এক জায়গায় হচ্ছে ডি আর একটা জায়গায় হচ্ছে এন। তাহলে একটু জানা দরকার যে এই এন আর ডি এর কারণে কি ডিফারেন্স হচ্ছে দুইটা কনসেপ্টের মধ্যে, সেটা একটু আমরা চলো জানি, তারপর তোমার কোয়েশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। যখন তুমি বলো ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ, এখানে এরিয়া ইম্পর্টেন্ট, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। এরিয়া ইজ ইম্পর্টেন্ট। কে প্রোডাকশন করছে, দ্যাটস নট মাই কাপ অফ টি। ওয়ের দ্য প্রোডাকশন হ্যাজ বিন ডান, দ্যাটস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যখন ন্যাশনালিটির কথা তুমি বলো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যখন তুমি বলো, তখন হচ্ছে ওয়ের, সরি হু, এটা ইম্পর্টেন্ট। কে প্রডিউস করেছে সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সো সঙ্গত কারণেই তাহলে প্রশ্ন আসছে যে আমাদের দেশের প্রচুর মানুষ বাইরে কাজ করে, তাই না? বাংলাদেশের একটা বড়, আমাদের ইকোনমির একটা বড় সাকসেস পিলার বা স্ট্রেংথ হচ্ছে রেমিটেন্স, ঠিক না? রেডিমেড গার্মেন্টস এর সাথে আমাদের রেমিটেন্স হচ্ছে একটা বড় সাকসেস পিলার। তো এরা তো আমার দেশের মানুষ, দে আর আওয়ার ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দে আর আওয়ার লেবার, দে আর আওয়ার ইনপুট। কিন্তু সে প্রডিউস করছে জিনিসটা ফর এক্সাম্পল মিডল ইস্টে গিয়ে, সে যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসটা সে দিচ্ছে মিডল ইস্টে গিয়ে। কিন্তু সে আমার দেশের মানুষ, সে মিডল ইস্টে গিয়ে সার্ভিস করার কারণে, মিডল ইস্টে গিয়ে প্রোডাকশনটা করার কারণে বা প্রোডাক্টটা প্রডিউস করার কারণে তার অ্যাক্টিভিটিটা কোনোভাবেই কি তাহলে আমার জিডিপিতে আসছে না? সেই ক্ষেত্রে কি আর উই ডুইং এনি মিস্টেক? আমরা কি কোনো ভুল টুল করছি তাহলে জিডিপির মেজারমেন্ট করার ক্ষেত্রে? কারণ তার ক্যালকুলেশনটা তো আমি আমার ইয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, তাই না? জিডিপির মেজারমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। জিডিপি শুধু আমি বলছি আমার দেশের মধ্যে যেটা প্রডিউস হয়, এরিয়াটা ইম্পর্টেন্ট, আমার বাউন্ডারিটা ইম্পর্টেন্ট। আর জিএনপির ক্ষেত্রে আমরা বলছি যে সিটিজেনশিপটা ইম্পর্টেন্ট, কে প্রডিউস করছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে ওয়ে আউটটা কি আসলে? আমাদের এখানে যে ওয়ে আউটটা আমরা বের করতে চাই, সে ওয়ে আউটটা কি? তো খেয়াল করে দেখো, অবভিয়াসলি এই যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল যারা বাইরে কাজ করছে, ইটস নট অনলি ফর বাংলাদেশ, ফর আদার কান্ট্রিজ এজ ওয়েল, যারা এরকম কাজ করছে, অবভিয়াসলি তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু পরিমাণ প্রডিউস করছে এটা ট্র্যাক ডাউন করা হয়তো ইটস ভেরি ডিফিকাল্ট, সেটা হয়তো ট্র্যাক ডাউন করা সম্ভব না। কিন্তু খেয়াল করে দেখো, তারা যা আর্ন করে, এই আর্নিংটা আসে কিভাবে? সে যে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে ইনভলভ হয় সেখান থেকে সে তার আর্নিংটা পায়, সে তার ইনকামটা পায়। এন্ড অবভিয়াসলি প্রত্যেকটা এই প্রত্যেকটা রেমিটেন্স ওয়ার্কার যে আর্নিংটা পায়, সে আর্নিং এর পুরো টাকাটাই সে দেশে খরচ করে না। সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি অবশ্যই সে কি করে তোমার কান্ট্রিতে সেন্ড করে, বা আমাদের সে যে কান্ট্রির রেসিডেন্ট সেই কান্ট্রিতে সে সেন্ড করে। সো তুমি একটা ফান্ড ইনফ্লো পাও প্রত্যেক বছর বাইরে থেকে, হুইচ ইজ কামিং ফ্রম আউটসাইড। সে এটা প্রডিউস করেছে সেখানে, প্রোডাকশনটা এখানে হয় নাই, বাট দ্যাট অ্যামাউন্ট অফ মানি ইজ কামিং টু ইউর কান্ট্রি প্রত্যেক ইয়ারে। ওকে? এবং অবভিয়াসলি তুমি যদি চাও, ইফ ইউ জাস্ট গো টু দি ওয়েবসাইট অফ বাংলাদেশ, ইউ উইল সি দ্যাট লাস্ট মান্থে কত টাকা রেমিটেন্স ইনফ্লো হয়েছে সেটার হিসাবও বের করা সম্ভব, ঠিক আছে? বাট এট দ্য সেম টাইম there are some people, like যেমন তুমি বলেছো বেশ কিছু ফরেনার আমাদের দেশে কাজ করছে। আমাদের যারা ওয়ার্কার তারা যেমন ওই কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে রেমিটেন্স ইনফ্লো করছে, আমরা তাদেরকে যখন পে করি, ফরেনারদেরকে যখন পে করি, ফর এক্সাম্পল a lot of Indian people is working in our country, lot of Sri Lankan people is working in our country in ready-made garment sector, প্রচুর মানুষ কাজ করছে আমাদের এখানে। সো তাদেরকে যখন তুমি পে করো, তারা নিশ্চয়ই টাকাটার পুরো অংশটা তোমার কান্ট্রিতে খরচ করে না, they also take back the money to their country, তারা সেই টাকাটা তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি তুমি দেখতে পাও একটা ফান্ড ইনফ্লো হয় তোমার কান্ট্রিতে তোমার ওয়ার্কারদের মাধ্যমে, তোমার যারা সিটিজেন তাদের মাধ্যমে, আরেকটা ফান্ড তুমি পে করো যেটা তোমার কান্ট্রি থেকে আউটফ্লো হয়। সো হোয়াট ডাজ actually the economists do when they measure the GDP? They try to take the net. তারা সাধারণত নেট মেজারমেন্টটা নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ আমি কতটুকু রিসিভ করলাম আর আমার কাছ থেকে কতটুকু আমি পে করলাম, সেই নেট অ্যামাউন্টটা সাধারণত আমরা অলওয়েজ কি করে থাকি, পে করে থাকি। তুমি একটু বলো তো বাংলাদেশের ক্ষেত্রে ইউজিং দ্যাট কনসেপ্ট, বাংলাদেশের ক্ষেত্রে কার ভ্যালু বেশি হবে? জিডিপির ভ্যালু বেশি হবে না জিএনপির ভ্যালু বেশি হবে বাংলাদেশের? ইউজ দ্যাট কনসেপ্ট। কার ভ্যালুটা বেশি হবে, জিডিপি অর জিএনপি? জিডিপি বেশি হবে স্যার।
জিডিপি জিএনপি এতক্ষণ কি বললাম স্যার তোমার? জিএনপি বেশি হওয়ার কথা, কারণ এটা Yes. হচ্ছে আমাদের দেশের বাইরেও তো জিএনপি বেশি হচ্ছে হওয়ার কথা, কাজ ভেরি গুড। হচ্ছে। জিএনপি বেশি হবে। আমরা কি বেশি রিসিভ করি না বেশি পে করি? বেশি রিসিভ করি। রিসিভ করি। সো জিএনপি ইজ অ্যাকচুয়ালি দ্য জিডিপি প্লাস নেট অ্যামাউন্ট। সো অফ কোর্স আমাদের ক্ষেত্রে সেই নেট অ্যামাউন্টটা কি পজিটিভ। সো যেহেতু আমাদের ক্ষেত্রে নেট অ্যামাউন্ট তো পজিটিভ, সো ডেফিনেটলি আমাদের ক্ষেত্রে জিডিপির চেয়ে জিএনপির ভ্যালুটা কি হবে? সাধারণত বেশি হবে। বুঝতে পারছি? এবং যখন তুমি পার ক্যাপিটা ইনকামটা বের করো, মাথা পিছু ইনকামটা বের করো, সো ইউ ইউজ দ্য জিডিপি বিকজ আইডিয়াটা কি? দ্য প্রোডাকশন or the productive activity that we are concerned about that took place within the area of the country, and that's why we use this for the measurement of the per capita income. ক্লিয়ার করতে পেরেছি আইডিয়াটা তোমার? স্যার জিএনপি জিডিপি থেকে যে বেশি এটা ক্লিয়ার হয় নাই। জিএনপি যে জিডিপি থেকে বেশি এটা ক্লিয়ার হয়নি। আমি জানি না আমার গ্রাফিক প্যাডটা হঠাৎ করে কেন জানি কাজ করতেছে না, আমি লিখতে পারতেছি না, মাঝে মাঝে কাজ করছে, মাঝে নাও ইটস ওয়ার্কিং। ওকে, সো জিএনপি ইজ ইকুয়াল টু হচ্ছে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম। ঠিক আছে? সো নেট ফ্যাক্টর ইনকামটাকে তুমি এভাবে চিন্তা করো, যতটুকু রেমিটেন্স তুমি রিসিভ করেছো আর যতটুকু রেমিটেন্স তুমি পে করেছো। ঠিক আছে? সো বাংলাদেশের ক্ষেত্রে আমরা রেমিটেন্স কি রিসিভ করি বেশি না পে করি বেশি? রিসিভ করি বেশি। আমরা যেহেতু রিসিভ করি বেশি, সো অবভিয়াসলি জিডিপির সাথে আমরা যখন বাংলাদেশে জিএনপি ক্যালকুলেট করি, জিডিপির সাথে নেট ফ্যাক্টর ইনকামটা কি একটা পজিটিভ টার্ম হিসেবে অ্যাড হয়। এটা একটা পজিটিভ টার্ম হিসেবে অ্যাড হয়, অফকোর্স আমাদের জিএনপির ভ্যালু জিডিপি থেকে কি হবে? বেশি হবে। এটার জন্য তোমার প্র্যাকটিক্যাল ডেটা দেখার কোনো দরকার নাই। বুঝতে পারছি কথাটা তোমাকে? ও স্যার, আমি এটা জানতাম না যে হচ্ছে রেমিটেন্স আমাদের মানে আমরা রিসিভ করি বেশি, আমি তো ধরে নিয়েছিলাম যে আমরা পে করি বেশি। এই তুমি কি বলো? কি বলছো? বাংলাদেশের না স্যার, স্যার আমাদের দেশে তো যারা মানে চাকরি করে তারা তো হচ্ছে ধরেন হচ্ছে মানে ফার্স্ট ক্লাস জব বা হচ্ছে অনেক মানে দক্ষ, অন্য দেশের দক্ষ মানে কর্মকর্তা যারা বা ওরা কাজ করতে, স্কিল ওয়ার্কার, রাইট, স্কিল ওয়ার্কার। কিন্তু আমরা আমাদের যারা মানে কাজ করে ওরা তো হচ্ছে গিয়ে কি মানে ধরেন এরকম হচ্ছে স্কিল না, আনস্কিলড ওয়ার্ক। তো ওই হিসাবে ধরে নিচ্ছি যে স্কিল্ড ওয়ার্কারের তো আমাকে পে করতে হচ্ছে বেশি। রাইট। Yeah, that's an important issue. Skill is a very important issue. এবং এটা নিয়ে প্রচুর ডিসকাশন হয় এখন যে আমরা একজন স্কিল লেবার, একজন স্কিল পারসন যে পরিমাণ সেন্ড করতে পারবে, দেখা যাবে যে সে এরকম পরিমাণ রেমিটেন্স সেন্ড করার জন্য হয়তো তোমাকে 50 জন আনস্কিল ওয়ার্কারকে ব্যবহার করতে হচ্ছে, তাই না? অফ কোর্স দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এন্ড উই হ্যাভ স্টার্টেড টকিং অ্যাবাউট দিস। ডেফিনেটলি আমরা এটা নিয়ে কথা বলা শুরু করেছি। কিন্তু অবভিয়াসলি আমরা যে পরিমাণ ম্যান পাওয়ার এক্সপোর্ট করে থাকি, আমাদের রিমিটেন্স রিসিভের পরিমাণ, আমাদের রিমিটেন্স পে এর পরিমাণ হচ্ছে স্টিল নাও বেশি, এখনো বেশি আছে আর কি। ঠিক আছে? অফকোর্স ইভেন দো যারা আমাদের এখানে কাজ করছে তারা সবাই বেসিক্যালি স্কিলড ওয়ার্কার যারা এখানে কাজ করছে, বাট ইভেন দেন আমরা আমাদের যে রিসিভের অ্যামাউন্ট, আমরা রেমিটেন্স অনেক বেশি পরিমাণ রিসিভ করি পেমেন্ট করার, and because of that আমাদের নেট ফ্যাক্টর ইনকামটা আসলে পজিটিভ হয় এবং আমাদের করেসপন্ডিং জিডিপির ভ্যালু যে সাধারণত বেশি থাকে। ঠিক আছে? বাট অফ কোর্স ইউ মেড এ পয়েন্ট, তুমি একটা পয়েন্ট রেজ করেছো which is very important definitely. Any questions? Okay, so যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে I will stop here today. In the next class আমরা একটা নতুন টপিক শুরু করব which is chapter 3 and chapter 4. So chapter 3 এবং chapter 4 একসাথে আমরা শুরু করব না, but chapter 3 and chapter 4 are tied together. As usually আমি যেটা করি, আগে আউটলাইনটা শেয়ার করব and then we will start the discussion, and particularly in that two chapter we will try to talk about market. আমরা মার্কেট নিয়ে কথা বলতে চাই এবং মার্কেটে দুই ধরনের মানুষ থাকে, কনজিউমার এবং প্রোডিউসার। সো অবভিয়াসলি আমরা প্রথমে মার্কেটে কনজিউমারদের জন্য থিওরি অফ ডিমান্ড নিয়ে কথা বলবো এবং প্রোডিউসারদের জন্য থিওরি অফ সাপ্লাই নিয়ে কথা বলবো। আফটার নোয়িং থিওরি অফ ডিমান্ড এন্ড থিওরি অফ সাপ্লাই এক্সটেন্সিভলি, we will try to bring them together and try to discuss the market structure. আমরা মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলার চেষ্টা করব from the next class. ঠিক আছে? So best of luck, take care.